আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম অস্টিওপোরোসিস নিয়ে। অস্টিওপোরোসিস কি? অস্টিওপোরোসিস কত প্রকার ও কি কি? অস্টিওপোরোসিস এর কারণ কি? অস্টিওপোরোসিসের লক্ষণ কি? অস্টিওপোরোসিস কাদের হয়ে থাকে? অস্টিওপোরোসিসের প্রতিকার ও চিকিৎসা সম্পর্কে আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে। আজকের ক্লাসে আমি রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করব। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস কি? এটি কাদের হয়? কোথায় হয়? রিউমাটয়েড আর্থ্রাইটিস কত প্রকার কি কি? এই রিউমাটয়েড আর্থ্রাইটিস কেন হয়? এবং হলে কি কি লক্ষণ প্রকাশ পায়? এবং এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রতিকার ও চিকিৎসা কি? এই সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসে। আশা করি ধৈর্য সহকারে এই সম্পূর্ণ ক্লাসটি দেখার চেষ্টা করবেন। ধৈর্য সহকারে এই সম্পূর্ণ ক্লাসটি দেখলে রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবেন। তাহলে চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। তাহলে প্রথমেই আমরা জানবো হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস কি বা রিউমাটয়েড আর্থ্রাইটিস কাকে বলে। রিউমাটয়েড আর্থ্রাইটিস এই আর্থ শব্দ দ্বারা বোঝায়। আর্থ কথার অর্থ হচ্ছে জয়েন্ট বা অস্থিসন্ধি বা জোড়া এবং আইটিস কথার অর্থ হচ্ছে ITIS। আইটিস কথার অর্থ হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন অথবা প্রদাহ। তাহলে আর্থ কথার অর্থ হচ্ছে জয়েন্ট বা অস্থিসন্ধি বা জোড়া এবং আইটিস কথার অর্থ হচ্ছে ইনফ্লামেশন অথবা প্রদাহ। তাহলে এই আর্থ্রাইটিস কথার অর্থ এই আর্থ্রাইটিস কথার অর্থ হচ্ছে জয়েন্ট ইনফ্লামেশন। জয়েন্ট ইনফ্লামেশন অর্থাৎ অস্থিসন্ধির প্রদাহ। অস্থিসন্ধির প্রদাহ। মেডিকেল সায়েন্সে বা চিকিৎসা বিজ্ঞানে কোনো ওয়ার্ড বা শব্দের শেষে যদি ITIS এই কথাটি যুক্ত থাকে তাহলে বুঝতে হবে এখানে কোনো ইনফ্লামেশন আছে, ইনফ্লামেশন বা প্রদাহ আছে। মেডিকেল সায়েন্সে বা চিকিৎসা বিজ্ঞানে কোনো ওয়ার্ড বা শব্দের শেষে যদি ITIS অর্থাৎ আইটিস কথাটি যুক্ত থাকে তাহলে বুঝতে হবে যে সেখানে কোনো ইনফ্লামেশন বা প্রদাহ আছে। আমি একটু সহজ করে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। যেমন আমাদের এই যে গলা, এই গলার মধ্যে ল্যারিংস আছে যেটাকে বলা হয় স্বরযন্ত্র বা ভোকাল কর্ড, যেখান থেকে আমাদের শব্দ তৈরি হয়, শব্দ আসে যেখান থেকে। এই ল্যারিংসে যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয় তাহলে তাকে বলে ল্যারিনজাইটিস। এবং আমাদের যে ফ্যারিংস যেটাকে বলা হয় গলবিল, এই গলবিল বা ফ্যারিংসে যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয় তাহলে তাকে বলে ফ্যারিনজাইটিস। এই যে আমাদের গলার দুই পাশে দুটো টনসিল, এই টনসিলে যদি ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় তাহলে তাকে বলা হয় টনসিলাইটিস। ইসোফ্যাগাস অর্থাৎ আমাদের খাদ্যনালী, এই ইসোফ্যাগাসে যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয় তাহলে তাকে বলা হয় ইসোফ্যাগাইটিস। তাহলে এই যে ল্যারিনজাইটিস,
ল্যারিংস, এই ল্যারিংসের ইনফ্লামেশন হলে তাকে বলে ল্যারিনজাইটিস। ল্যারিনজাইটিস। এবং আমাদের ফ্যারিংস, এই ফ্যারিংসে ইনফ্লামেশন হলে বলে ফ্যারিনজাইটিস। টনসিলে ইনফেকশন হলে বা ইনফ্লামেশন হলে বলে টনসিলাইটিস। টনসিলাইটিস। ইসোফ্যাগাসে ইনফ্লামেশন হলে বলে ইসোফ্যাগাইটিস। তাহলে এই যে সবগুলোর শেষে আইটিআইএস যুক্ত আছে, তাহলে এই আইটিআইএস মানে আইটিস যুক্ত থাকলে বোঝা যাবে যে এখানে কোনো ইনফ্লামেশন বা প্রদাহ আছে। যদি কোনো অর্গানের শেষে আইটিস যুক্ত থাকে, যেমন ল্যারিংস হচ্ছে আমাদের কণ্ঠনালী, ভোকাল কর্ড বা স্বরযন্ত্র, এই ল্যারিংসে ইনফ্লামেশন হলে বলে ল্যারিনজাইটিস, টনসিলে ইনফ্লামেশন হলে বলে টনসিলাইটিস, এবং ফ্যারিক্সে ইনফ্লামেশন হলে বলে ফ্যারিনজাইটিস। সেই রকমই এই যে আর্থ্রাইটিস, আর্থ কথার অর্থ হচ্ছে জয়েন্ট, এবং এই আইটিস কথার অর্থ হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন। তাহলে এই আর্থ্রাইটিস কথার অর্থ হচ্ছে জয়েন্ট ইনফ্লামেশন, অর্থাৎ আমাদের অস্থি সন্ধির প্রদাহ। তাহলে আশা করি যে আর্থ্রাইটিস কি সেটি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে বাত ব্যথাজনিত আমাদের জয়েন্ট বা অস্থির প্রদাহ বা ইনফ্লামেশন। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলতে বোঝায় যে বাতজনিত আমাদের অস্থি সন্ধির প্রদাহ বা ইনফ্লামেশন, অর্থাৎ আমাদের জয়েন্টের ইনফ্লামেশন বা অস্থি সন্ধির প্রদাহ। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস কাদের হয়? রিউমাটয়েড আর্থ্রাইটিস কাদের হয়? এই রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্থি সন্ধির প্রদাহ সাধারণত বয়স্ক লোকেদের ক্ষেত্রে হয়, যাদের বয়স 50 থেকে 60 বছর বা তার চাইতে বেশি। 50 থেকে 60 বছর যাদের বয়স বা তার চাইতে বেশি যাদের বয়স, এই ধরনের লোকেদের ক্ষেত্রে এই আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়ে থাকে। আমাদের ফ্যামিলিতে যারা বয়োজ্যেষ্ঠ লোক, যারা আমাদের দাদা দাদি বা নানা নানি, এই টাইপের বা এই ধরনের লোক, এই ধরনের লোকের ক্ষেত্রে সাধারণত এই রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্থি সন্ধির প্রদাহ হয়ে থাকে, এবং যে কোনো বয়সে হয়ে থাকে। তবে সাধারণত বেশি বয়স্ক মানুষের ক্ষেত্রে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস সবচাইতে বেশি হয়ে থাকে। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস কোথায় হয়? কোন জায়গায় হয়? আমাদের শরীরের কোথায় রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়? আমাদের শরীরের বা আমাদের দেহের বিভিন্ন জয়েন্ট বা অস্থিসন্ধি বা জোড়া, এই সকল জোড়ার মধ্যে মূলত এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়ে থাকে। তার মধ্যে সবচাইতে কমন যে জয়েন্টগুলো, সেগুলো হচ্ছে এই যে আমাদের রিস্ট জয়েন্ট বা কবজির জয়েন্ট, ডান হাতের কবজির জয়েন্ট, বাম হাতের কবজির জয়েন্ট, এবং আমাদের যে হাতের মধ্যে এই যে আঙ্গুলের মধ্যে ছোট ছোট জয়েন্টস গুলো, এই জয়েন্টস গুলোতে, এবং পায়ের যে অ্যাঙ্কেল জয়েন্টস অর্থাৎ গোড়ালির জোড়া বা গোড়ালির অস্থিসন্ধি, এবং পায়ের যে আঙ্গুলের জয়েন্টস গুলো, এই সমস্ত জয়েন্ট গুলোতে মূলত এই রিউমাটয়েড আর্থ্রাইটিস সবচাইতে বেশি হয়। অন্যান্য জয়েন্টেও হতে পারে, নি জয়েন্টেও হতে পারে, তবে সবচাইতে বেশি এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় হচ্ছে আমাদের এই দুই হাতের কবজির জয়েন্ট এবং দুই হাতের আঙ্গুলের জয়েন্ট, দুই পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট বা গোড়ালির জয়েন্ট, এবং দুই পায়ের আঙ্গুলের জয়েন্টে সবচাইতে বেশি দেখা যায় এই রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস কত প্রকার? রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্থি সন্ধির প্রদাহ কয় ধরনের হয়ে থাকে? টাইপস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। টাইপস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস মূলত তিন ধরনের।
এক নাম্বার হচ্ছে সেরো পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবং 2 নাম্বার হচ্ছে সেরো নেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবং 3 নাম্বার হচ্ছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। এটাকে সংক্ষেপে বলে হচ্ছে JIA, অথবা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটাকে সংক্ষেপে বলে JRA। তাহলে আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস মূলত হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে সেরো পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস, 2 নাম্বার হচ্ছে সেরো নেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং 3 নাম্বারে হচ্ছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস অথবা জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস, JIA এবং JRA। তাহলে এই যে সেরো পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই সেরো পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস কাকে বলে? এই সেরো পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই ধরনের আর্থ্রাইটিসের রোগীর রক্তের মধ্যে নির্দিষ্ট কিছু অ্যান্টিবডি উচ্চ মাত্রায় পাওয়া যায়। নির্দিষ্ট কিছু অ্যান্টিবডি উচ্চ মাত্রায় পাওয়া যায়। কি কি অ্যান্টিবডি পাওয়া যায়? 1 নম্বরে যে অ্যান্টিবডি পাওয়া যায় সেটি হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর, রিউমাটয়েড ফ্যাক্টর বা RF অ্যান্টিবডি, RF অ্যান্টিবডি। এবং 2 নম্বরে হচ্ছে অ্যান্টি CCP অ্যান্টিবডি। এই সিসিপির ফুল মিনিং হচ্ছে, সিতে হচ্ছে সাইক্লিক, সিতে হচ্ছে সাইক্লিক এবং সিতে হচ্ছে সিট্রুলিনেটেড, সিট্রুলিনেটেড। এবং পিতে হচ্ছে পেপটাইড, অ্যান্টিবডি। তাহলে সেরো পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের ক্ষেত্রে তাদের যদি ব্লাড এক্সামিনেশন করা হয় বা রক্ত পরীক্ষা করা হয়, তাদের রক্তের মধ্যে এই ধরনের অ্যান্টিবডিগুলো বা নির্দিষ্ট অ্যান্টিবডিগুলো রক্তের মধ্যে উচ্চ মাত্রায় পাওয়া যায়। তার মধ্যে 2টি অ্যান্টিবডি সবচাইতে বেশি পাওয়া, সেটা হচ্ছে একটা হচ্ছে RF বা রিউমাটয়েড ফ্যাক্টর অ্যান্টিবডি এবং একটি হচ্ছে অ্যান্টি CCP অর্থাৎ সাইক্লিক সিট্রুলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি। সিসিপির ফুল মিনিং হচ্ছে সাইক্লিক সিট্রুলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি। এই 2 ধরনের অ্যান্টিবডি তাদের রক্তের মধ্যে উচ্চ মাত্রায় পাওয়া যায় এই সেরো পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। তাহলে সেরো নেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস কি?
এই সেরোনেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই ধরনের পেশেন্টের রক্তের মধ্যে এই ধরনের অ্যান্টিবডি পাওয়া যায় না, অর্থাৎ অ্যান্টি-সিসিপি অ্যান্টিবডি এবং এই রিউমাটয়েড ফ্যাক্টর অ্যান্টিবডি অর্থাৎ আরএফ অ্যান্টিবডি, এই ২ ধরনের অ্যান্টিবডি তাদের ব্লাড বা রক্ত পরীক্ষার রিপোর্টে তাদের রক্তের মধ্যে এই ২ ধরনের অ্যান্টিবডি পাওয়া যায় না। কিন্তু তাদের মধ্যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের সিম্পটমস বা লক্ষণগুলো প্রকাশ পায়। অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে যে সকল সিম্পটমস বা লক্ষণগুলো থাকে, এই সমস্ত লক্ষণগুলো তাদের মধ্যে থাকে। কিন্তু তাদের ব্লাড এক্সামিনেশন রিপোর্টের ভিতরে এই অ্যান্টি-সিসিপি এবং আরএফ রিউমাটয়েড ফ্যাক্টর অ্যান্টিবডি উচ্চ মাত্রায় বা রক্তের ভিতরে এই দুটো অ্যান্টিবডি পাওয়া যায় না। কিন্তু তাদের মধ্যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে সিম্পটমস বা লক্ষণ, এই লক্ষণগুলো প্রকাশ পায়। অর্থাৎ জয়েন্ট পেইন থাকে, জয়েন্ট সোয়ালেন থাকে এবং স্টিফনেস অফ জয়েন্টস থাকে। অর্থাৎ এই সমস্ত লক্ষণগুলো তাদের মধ্যে প্রকাশ পায়। তাহলে এইটা হচ্ছে সেরো নেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস। সেরো পজিটিভে হচ্ছে যে মূলত ২ ধরনের অ্যান্টিবডি তাদের রক্তে উচ্চ মাত্রায় পাওয়া যায়। কিন্তু সেরো নেগেটিভের ক্ষেত্রে কোনো অ্যান্টিবডি তাদের রক্তে পাওয়া যায় না। কিন্তু তাদের মধ্যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের সিম্পটমস বা লক্ষণগুলো প্রকাশ পাওয়া যায়। এই হচ্ছে সেরো পজিটিভ এবং সেরো নেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবং সবশেষে হচ্ছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বা জেআইএ অথবা জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস জেআরএ। এই জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বা জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস এটাও হচ্ছে এক ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা জয়েন্ট ইনফ্লামেশন বা অস্থি সন্ধির প্রদাহ। কিন্তু এই ধরনের আর্থ্রাইটিসগুলো সাধারণত 18 বছর বয়সের নিচে হয়ে থাকে। যাদের বয়স 18 বছরের নিচে তাদের ক্ষেত্রেই এই জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বা জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়ে থাকে। তাহলে আর্থ্রাইটিস ৩ ধরনের, একটা হচ্ছে সেরো পজিটিভ, সেরো নেগেটিভ, একটা হচ্ছে জুভেনাইল। সেরো পজিটিভ এবং সেরো নেগেটিভ হয় হচ্ছে মূলত বয়স্ক রোগীদের ক্ষেত্রে, বয়স্ক লোকেদের ক্ষেত্রে, তারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, যারা দাদা দাদি বা নানা নানি টাইপের আছে, এদের ক্ষেত্রে মূলত এই সেরো পজিটিভ এবং সেরো নেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়ে থাকে। এবং 18 বছর বয়সের নিচে যে সকল মানুষ বা যে সকল বাচ্চা, যে সকল ছেলে মেয়ে, তাদের ক্ষেত্রে মূলত এই জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস বা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস গুলো হয়ে থাকে। এই হচ্ছে ৩ ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে এইবার আমরা দেখব যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণ কি, রিউমাটয়েড আর্থ্রাইটিস কেন হয়, কজেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে কজেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। কজেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণ কি? রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রথম এবং মূল কারণ হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার। প্রথম কারণ হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার। ২ নাম্বার কারণ হচ্ছে জেনেটিক। জেনেটিক কজ বা জেনেটিক ডিসঅর্ডার বা জেনেটিক কারণ বা জিনগত কারণ। ৩ নাম্বার হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল কজ অর্থাৎ পরিবেশগত কারণ।
পরিবেশগত কারণ, এবং 4 নাম্বার হচ্ছে হরমোনজনিত কারণ। হরমোনজনিত কারণ। এবং 5 নাম্বার হচ্ছে ওবেসিটি বা স্থূলতা বা অতিরিক্ত ওজন। অতিরিক্ত ওজন, ওবেসিটি, স্থূলতা বা অতিরিক্ত ওজন। তাহলে এই যে কজেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস এর প্রথম এবং মূল কারণ হচ্ছে অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ কি? অটো ইমিউন ডিজিজ হচ্ছে যে আমাদের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা, এই ইমিউন সিস্টেম যদি আমাদের দেহের বিরুদ্ধে কাজ করে তাহলে তাকে বলে ইমিউন অটো ইমিউন ডিজিজ। তাহলে অটো ইমিউন ডিজিজ হচ্ছে এই যে আমাদের দেহ, আমাদের দেহের ভিতরে কয়টি সিস্টেম আছে? 11টি সিস্টেম আছে, এই মাথা থেকে পা পর্যন্ত। নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপরে হচ্ছে এক্সক্রিয়েটরি সিস্টেম, তারপরে আমাদের ইউরিনারি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, আমাদের ইন্টিগুমেন্টারি সিস্টেম, মাসকুলোস্কেলিটাল সিস্টেম। এই যে সিস্টেমগুলো 11টি সিস্টেম, এই 11টি সিস্টেমের মধ্যে একটি সিস্টেম হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাতন্ত্র। আমাদের দেহে যখন বাহিরে থেকে কোনো অ্যান্টিজেন ঢোকে, অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, টক্সিক সাবস্ট্যান্স, এই যে এইগুলা হচ্ছে মূলত অ্যান্টিজেন। তাহলে আমাদের দেহে যদি বাহিরে থেকে কোনো অ্যান্টিজেন ঢোকে, অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস বা টক্সিক সাবস্ট্যান্স, এগুলো যখন আমাদের দেহের ভিতরে ঢোকে, এইগুলোর বিপরীতে বা এগুলোকে প্রতিরোধ করার জন্য এইগুলোর এগেইনস্টে, অ্যান্টিজেনের এগেইনস্টে আমাদের দেহের এই ইমিউন সিস্টেম কিছু অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির সাথে সংঘর্ষ হয়, অর্থাৎ ফরেন বডি, অর্থাৎ বাহিরে থেকে যেই অ্যান্টিজেন আমাদের দেহের ভিতরে প্রবেশ করেছে, এই অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডির সাথে ফাইট হয়, যুদ্ধ হয়, সংঘর্ষ হয়। এই অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে যুদ্ধ করার পরে অ্যান্টিজেন অ্যান্টিবডি, আমাদের দেহে যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি মূলত হচ্ছে এই অ্যান্টিজেনকে পরাজিত করে। এইটাই হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের কাজ। ইমিউন সিস্টেমের মূল কাজ হচ্ছে আমাদের দেহকে প্রোটেকশন দেওয়া, অর্থাৎ আমাদের দেহকে বিভিন্ন জীবাণুর হাত থেকে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, এই সমস্ত জীবাণু থেকে রক্ষা করাই হচ্ছে আমাদের এই ইমিউন সিস্টেমের কাজ। এই ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাতন্ত্র, এই ইমিউন সিস্টেম যখন আমাদের দেহের বিভিন্ন সেলগুলোকেই শত্রু মনে করে, বিশেষ করে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমাদের যে জয়েন্টগুলো থাকে, এই যে হচ্ছে আমাদের জয়েন্ট, এইটা হচ্ছে আমাদের একটি হাড্ডি, এটা হচ্ছে কার্টিলেজ। এই যে এইখানে থাকে লিগামেন্ট, এখানে থাকে লিগামেন্ট, এবং এর ভিতরে থাকে হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন। এই সাইনোভিয়াল মেমব্রেনের ভিতরে থাকে সাইনোভিয়াল ফ্লুইড। এই যে দুইটা হাড্ডি এবং দুইটা হাড্ডির একসাথে হয়ে যে একটা জয়েন্ট তৈরি হয়েছে, এই ধরনের জয়েন্টকে বলা হয় সাইনোভিয়াল জয়েন্ট বা সাইনোভিয়াল জয়েন্টস। এই যে জয়েন্টস গুলো, এই জয়েন্টস গুলোর ভিতরে যে সেল থাকে, সেল বা কোষ, সুস্থ সবল কোষ, এই সুস্থ সবল কোষকে মূলত আমাদের ইমিউন সিস্টেম
যদি ভুলবশত শত্রু মনে করে এবং এই সেলগুলোকে অটোমেটিক্যালি তারা মেরে ফেলে, এবং এই যে ইমিউন সিস্টেম এই যে সাইনোভিয়াম বা সাইনোভিয়াল ফ্লুইড, এই সাইনোভিয়াল ফ্লুইডকে মূলত নষ্ট করে দেয়। এই সাইনোভিয়াল ফ্লুইড যখন নষ্ট হয়ে যায়, তখন এই জয়েন্টের মধ্যে এই সাইনোভিয়াল ফ্লুইড গুলো শুকিয়ে যায় এবং আস্তে আস্তে এই যে হাড়ের মধ্যে যে কার্টিলেজ থাকে, হাড়ের প্রান্তভাগে কার্টিলেজ গুলো আস্তে আস্তে ডিজেনারেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং হাড়ের সাথে হাড়ের ঘর্ষণ হয়। এবং এই রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি দীর্ঘদিন ধরে থাকে, তাহলে এই হাড়গুলো একসময় বিকৃত আকার ধারণ করে। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মূল কারণ বা প্রধান কারণ হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার। অটো ইমিউন ডিসঅর্ডার হচ্ছে আমাদের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাতন্ত্র, এই ইমিউন সিস্টেম যদি আমাদের দেহের বিভিন্ন সেলকে শত্রু মনে করে আমাদের দেহের বিপরীতে কাজ করে, তাহলে এই যে কন্ডিশন বা সিচুয়েশন, এই সিচুয়েশনকেই মূলত বলা হয় অটো ইমিউন ডিসঅর্ডার। আমাদের দেহের ভিতরে কয় ধরনের সেল থাকে রক্তের মধ্যে? একটা হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল, একটা হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, এবং একটি থাকে হচ্ছে প্লেটিলেট। প্লেটিলেট অর্থাৎ অনুচক্রিকা। এই যে আরবিসি রেড ব্লাড সেল, ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল এবং প্লেটিলেট অনুচক্রিকা, এর মধ্যে সবচাইতে বেশি ভূমিকা পালন করে হচ্ছে এই ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল। এই হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি আমাদের দেহে সৈনিকের মতো কাজ করে। এরা সবসময় আমাদের দেহের ভিতরে, রক্তের ভিতরে ঘুরে বেড়ায়। যখনই বাহির থেকে কোনো অ্যান্টিজেন আসে, যখনই কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্রোটোজোয়া বা ফাঙ্গাস বা টক্সিক সাবস্টেন্স যেটাই আসে না কেন, তখন এই ডাব্লিউবিসি সেখানে গিয়ে এই বাইরের যে সাবস্টেন্স বা অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনের সাথে যুদ্ধ করে এবং অ্যান্টিজেনকে পরাজিত করে। অর্থাৎ আমাদের দেহের কোনো সেলকে এই ডাব্লিউবিসি মারে না, কিন্তু বাহির থেকে আসা যে জীবাণুগুলো সেইগুলোকে প্রতিরোধ করে, মানে আমাদের দেহকে রোগ হওয়া থেকে রক্ষা করে। কিন্তু এই ডাব্লিউবিসি বা এই হোয়াইট ব্লাড সেল যদি কোনো কারণে এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমাদের জয়েন্টের ভিতরে যে সেলগুলো থাকে বা কোষগুলো থাকে, এইগুলোকেই যদি সে অ্যান্টিজেন মনে করে বা শত্রু মনে করে এবং এই সেলগুলোকে সে মেরে ফেলে, এই যে সিচুয়েশন বা অবস্থা, এই সিচুয়েশনকেই মূলত অটো ইমিউন ডিসঅর্ডার বলা হয়। আশা করি যে অটো ইমিউন ডিসঅর্ডার মূলত কি সেটা বুঝাতে পেরেছি। তাহলে প্রথম কারণ হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার, অর্থাৎ আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেহের বিপরীত ধর্মীভাবে কাজ করে। আমাদের দেহের বিভিন্ন কোষকে সে মেরে ফেলে বা আমাদের দেহের কোষকে শত্রু মনে করে। বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমাদের জয়েন্টের ভিতরে যে সেলগুলো থাকে, সেই জয়েন্টের সেলগুলোকে সে শত্রু মনে করে এবং মেরে ফেলে। এটাই হচ্ছে মূলত অটো ইমিউন ডিসঅর্ডার। তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে জেনেটিক কজ বা জিনগত কারণ। এই জেনেটিক কজ বা জিনগত কারণ হচ্ছে যদি আমাদের ফ্যামিলিতে বা আমাদের পরিবারে আমাদের মা বা বাবার মধ্যে যদি এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগ থাকে, তাহলে সেখান থেকে তাদের ছেলে বা মেয়েদের ক্ষেত্রে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে জেনেটিক কজ বা জিনগত সমস্যা। বাবা-মায়ের যদি এই ধরনের সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলে-মেয়েরও সমস্যা হতে পারে। তাহলে ৩ নাম্বার কারণ হচ্ছে এনভায়রনমেন্টাল কজ, অর্থাৎ পরিবেশগত কারণ। পরিবেশগত কারণে কিভাবে রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়? এই যে বাহিরের পরিবেশ থেকে যদি কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস বা টক্সিক সাবস্টেন্স এসে যদি এই যে এই জয়েন্টের ভিতরে যদি প্রবেশ করে এবং এই জয়েন্টের ভিতরে যে সাইনোভিয়াম বা সাইনোভিয়াল ফ্লুইড, এগুলোকে যদি মেরে ফেলে, ভিতরের সেলগুলোকে যদি মেরে ফেলে এবং এই সেলের ভিতরে, এই জয়েন্টের ভেতরে যদি ইনফ্লামেশন বা প্রদাহের সৃষ্টি করে, সেখান থেকেও রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। তাহলে তৃতীয় কারণ হচ্ছে এনভায়রনমেন্টাল কজ বা পরিবেশগত কারণ।
এবং চতুর্থ কারণ হচ্ছে হরমোনজনিত কারণ। এই হরমোনজনিত কারণে রিউমাটয়েড আর্থ্রাইটিস সবচাইতে নারীদের বেশি হয়। চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করে দেখা গেছে যে এই হরমোনজনিত কারণেও রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। তাহলে পঞ্চম কারণ হচ্ছে আমাদের ওবেসিটি বা স্থূলতা বা অতিরিক্ত ওজন। এই ওবেসিটি বা স্থূলতা বা অতিরিক্ত ওজনের কারণেও আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আমাদের অস্থি সন্ধিতে ইনফ্লামেশন হতে পারে বা প্রদাহ হতে পারে। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মূল কারণ হচ্ছে ৫টি। তার মধ্যে প্রথম এবং সবচাইতে বেশি যে কারণ হয় সেটি হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার এবং দ্বিতীয় কারণ হচ্ছে জেনেটিক কজ বা জিনগত সমস্যা। তৃতীয় কারণ হচ্ছে এনভায়রনমেন্টাল কজ বা পরিবেশগত সমস্যা এবং ৪ নাম্বার কারণ হচ্ছে যে হরমোনজনিত কারণ, হরমোনাল কারণে হতে পারে এবং ৫ নাম্বার হচ্ছে ওবেসিটি বা স্থূলতা বা অতিরিক্ত ওজনের কারণেও রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। তাহলে এই হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ৫টি কারণ। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণ জানলাম। এবার হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ কি? রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে বা জয়েন্টে প্রদাহ হলে কি লক্ষণ প্রকাশ পায়? কি সিম্পটমস প্রকাশ পায়? সিম্পটমস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে সিম্পটমস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে কি লক্ষণ প্রকাশ পায়? কি অসুবিধা হতে পারে? কি সমস্যা আমাদের দেহে দেখা যেতে পারে এই জয়েন্ট বা অস্থিসন্ধিতে প্রদাহ হলে? এই জয়েন্ট বা অস্থিসন্ধিতে প্রদাহ হলে সিম্পটমস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে, যেহেতু রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে জয়েন্টের একটি সমস্যা বা জয়েন্টের প্রদাহ, অর্থাৎ অস্থি সন্ধির ভিতরে প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, সেই ক্ষেত্রে অবশ্যই জয়েন্ট পেইন থাকবে। জয়েন্ট জয়েন্ট পেইন প্রথম কারণ হচ্ছে, প্রথম লক্ষণ হচ্ছে জয়েন্ট পেইন বা জয়েন্টে ব্যথা, অস্থি সন্ধিতে ব্যথা, অস্থি সন্ধিতে ব্যথা। প্রথম কারণ হচ্ছে জয়েন্ট পেইন বা অস্থি সন্ধিতে ব্যথা এবং দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু জয়েন্টে ইনফ্লামেশন এবং জয়েন্ট সেক্ষেত্রে ফুলে যেতে পারে, জয়েন্ট সোয়েলেন, অর্থাৎ অস্থিসন্ধি ফুলে যেতে পারে, অস্থিসন্ধি ফুলে যাওয়া। এবং ৩ নাম্বার সিমটমস হচ্ছে জয়েন্ট স্টিফনেস, স্টিফনেস অর্থাৎ জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া, অস্থিসন্ধি শক্ত হয়ে যাওয়া এবং তার সাথে সাথে যেহেতু ইনফ্লামেশন বা প্রদাহ, আমাদের দেহের কোনো জায়গায় ইনফ্লামেশন বা প্রদাহ হলে শরীরের টেম্পারেচার বাড়তে পারে, অর্থাৎ তাপমাত্রা বাড়তে পারে, সেক্ষেত্রে ফিভার বা জ্বর হতে পারে, ফিভার বা জ্বর আসতে পারে বা জ্বর হতে পারে। তাহলে সিমটমস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্ষেত্রে কি লক্ষণ প্রকাশ পায়? প্রথম লক্ষণ হচ্ছে জয়েন্ট পেইন থাকবে, যেহেতু এটি জয়েন্টের ইনফ্লামেশন অর্থাৎ জয়েন্ট বা অস্থিসন্ধির প্রদাহ, সেক্ষেত্রে জয়েন্ট বা অস্থিসন্ধির ভিতরে অবশ্যই পেইন বা ব্যথা থাকবে এবং জয়েন্ট বা অস্থিসন্ধি ফুলে যেতে পারে, সোয়ালেন অফ জয়েন্ট, এবং এই জয়েন্ট বা অস্থিসন্ধি শক্ত হয়ে যেতে পারে, রিজিড হয়ে যেতে পারে, স্টিফনেস অফ জয়েন্টস এবং ইনফ্লামেশনের কারণে শরীরের টেম্পারেচার বা তাপমাত্রা বাড়তে পারে, সেই ক্ষেত্রে আমাদের
জ্বর আসতে পারে। এই হচ্ছে কয়েকটি লক্ষণ। এই যে শক্ত হয়ে যাওয়া এবং অস্থিসন্ধিতে ব্যথা এবং ফুলে যাওয়া, বিশেষ করে সকালবেলায় এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী যখন সকালবেলায় ঘুম থেকে ওঠে, তারপরই এই আক্রান্ত জয়েন্ট গুলোতে একদম স্টিফনেস হয়ে যায় বা শক্ত হয়ে যায়, নাড়াচাড়া করাতে সমস্যা হয়। বিশেষ করে এই যে রিস্ট জয়েন্ট বা কবজির জয়েন্ট গুলো এবং হাতের আঙ্গুলের যে ছোট, ছোট জয়েন্টস গুলো আছে, এই জয়েন্ট গুলো একসময় দেখা যায় যে ফুলে যায় এবং এই জয়েন্ট গুলোতে তীব্র পেইন বা তীব্র ব্যথা হয় এবং এইগুলো সকালবেলায় ঘুমের থেকে ওঠার পর একদম স্টিফ হয়ে যায়, রিজিড হয়ে যায়, শক্ত হয়ে যায়, নাড়াতে সমস্যা হয়। মোটামুটি ৩০ থেকে ৪০ মিনিট একটু এক্সারসাইজ করার পর এই জয়েন্ট গুলো আবার আস্তে, আস্তে ধীরে, ধীরে আবার একটু স্বাভাবিক হয়। তাহলে এইগুলো হচ্ছে মূলত এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের মূল লক্ষণ বা সিম্পটমস। তাহলে এইবার হচ্ছে সবশেষে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট বা চিকিৎসা। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট বা চিকিৎসা কি? এই রিউমাটয়েড আর্থ্রাইটিসকে আবার গেঁটে বাত বা গিঁটে বাতও বলা হয় বা গিঁটা বাতও বলা হয় গ্রামের ভাষায়। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসকে গেঁটে বাত বা গিঁটা বাত বলার কারণ হচ্ছে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্থিসন্ধির প্রদাহগুলো মূলত এই যে এই আমাদের জয়েন্টের বিভিন্ন গিঁটে, গিঁটে হয়ে থাকে এবং গিঁটগুলো ফুলে যায়, ব্যথা করে এবং গিঁটগুলো রিজিড হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই যে জয়েন্টের গিঁটে, গিঁটে ব্যথা হয় বা গিঁটে, গিঁটে ফুলে যায়, এই কারণে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসকে গেঁটে বাত বা গিঁটা বাতও বলা হয়। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট বা চিকিৎসা কি? ট্রিটমেন্ট অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা করবে মূলত হচ্ছে একজন রিউমাটোলজিস্ট। রিউমাটোলজিস্ট অর্থাৎ বাত ব্যথা বিশেষজ্ঞ। এই বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার হচ্ছে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট করবে। একজন রিউমাটোলজিস্টকে দেখাতে হবে। রিউমাটোলজিস্ট দেখবে, প্রয়োজনীয় ইনভেস্টিগেশন দিবে, পরীক্ষা-নিরীক্ষা করবে, তারপর ট্রিটমেন্ট দিবে। আমি শুধু ট্রিটমেন্টের ধারাটা একটু বলতেছি যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে যেহেতু লক্ষণ থাকে হচ্ছে পেইন, তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মূল চিকিৎসা দিতে হবে প্রথমে হচ্ছে পেইন ম্যানেজমেন্ট, ব্যথা কমাতে হবে, ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে হবে এবং জয়েন্টে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে জয়েন্টটাকে একটু উন্নত করতে হবে, যা জয়েন্টে যাতে আর কোনো সমস্যা না হয় সেই ধরনের ট্রিটমেন্ট করতে হবে। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু দীর্ঘমেয়াদী একটি রোগ। আমাদের হাই ব্লাড প্রেশার যেরকম দীর্ঘমেয়াদী রোগ এবং আমাদের এজমা যেরকম দীর্ঘমেয়াদী রোগ, ডায়াবেটিস মেলাইটাস যেরকম দীর্ঘমেয়াদী রোগ, সেরকম এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে একটি লম্বা সময় ধরে থাকার মতো রোগ, অর্থাৎ দীর্ঘ সময় ধরে থাকার মতো একটি রোগ। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস একবার হলে আর সারে না। এটি কন্ট্রোল বা নিয়ন্ত্রণে রাখা যায়। বর্তমানে যে সমস্ত আধুনিক ঔষধগুলো এসেছে, সেই আধুনিক ওষুধগুলো ব্যবহার করলে মোটামুটি এই রিউমাটয়েড আর্থ্রাইটিসকে একটু কন্ট্রোলে রাখা যায়, অর্থাৎ পেইন ম্যানেজমেন্ট করা যায় এবং ইনফ্লামেশনকে কমানো যায় এবং হাড় বা জয়েন্টস, এই জয়েন্টসকে মোটামুটি একটা অবস্থানের মধ্যে রাখা যায় যাতে জয়েন্ট আর পরবর্তীতে বেশি খারাপ না হয়ে যায় এবং জয়েন্টের মধ্যে যে টেন্ডন গুলো থাকে এবং জয়েন্টের মধ্যে যে কার্টিলেজ গুলো থাকে, এই কার্টিলেজ যাতে নষ্ট না হয়, তার জন্য মূলত এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের কন্ট্রোলিং ট্রিটমেন্ট চালাতে হয় এবং এটি একজন রিউমাটোলজিস্টকে দেখে কন্টিনিউ ওষুধ খেতে হয়। তাহলে ট্রিটমেন্টের ধারা হচ্ছে যে যেহেতু পেইন বা ব্যথা থাকে, সেহেতু
প্রথমে হচ্ছে পেইন ম্যানেজমেন্টের জন্য বা ব্যথা কমানোর জন্য, পেইন বা ব্যথা, ব্যথা এবং ফুলা কমানোর জন্য, ব্যথা এবং ফুলা কমানোর জন্য মূলত NSAIDs এই জাতীয় ঔষধ দেওয়া হয়। NSAIDs অর্থ হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। এই NSAIDs বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস গুলো মূলত ব্যথা এবং ফুলা কমানোর জন্য দেওয়া হয়। এখানে ব্যথা এবং ফুলা কমানোর জন্য মূলত আইবুপ্রোফেন ইউজ করা যায়। আইবুপ্রোফেন এই জাতীয় ওষুধ অথবা নেপ্রোক্সেন জাতীয় ওষুধ অথবা কিটোরোলক জাতীয় ওষুধ, এই জাতীয় ওষুধ এই পেইন এবং ফুলা কমানোর জন্য ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ব্যথা কমানোর জন্য হচ্ছে NSAIDs নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, ব্যথা এবং ফুলা কমানোর জন্য। এবং এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই রিউমাটয়েড আর্থ্রাইটিসকে প্রতিরোধ করার জন্য অ্যান্টি রিউমেটিক ড্রাগ আছে। অ্যান্টি রিউমেটিক ড্রাগ, অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ, অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ কি? যেমন হচ্ছে ম্যাথোট্রেক্সেট, ম্যাথোট্রেক্সেট এই জাতীয় ওষুধ এবং সালফাসেলাজিন জাতীয় ওষুধ, সালফাসেলাজিন এই জাতীয় ওষুধ। আরেকটি আছে লিফ্লোনোমাইড, লিফ্লুনোমাইড এই জাতীয় ওষুধ। এই তিন ধরনের ওষুধ দিয়ে মোটামুটি এই রিউমাটয়েড আর্থ্রাইটিসকে মোটামুটি একটা প্রতিরোধ করা যায়, একবারে সারানো যায় না, মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে রাখা যায়। তার মধ্যে একটা হচ্ছে মেথোট্রেক্সেট, 2 নাম্বার হচ্ছে সালফাসেলাজিন এবং 3 নাম্বার হচ্ছে লিফ্লোনোমাইড এই ধরনের ওষুধ। তারপর হচ্ছে যে যদি তীব্র ব্যথা এবং অতিরিক্ত জয়েন্ট বা অস্থিসন্ধি ফুলে যায়, সিভিয়ার ক্ষেত্রে কিছু স্টেরয়েড ঔষধ ব্যবহার করা যায়। কর্টিকোস্টেরয়েড, তীব্র ব্যথা এবং তীব্র ফোলার জন্য কর্টিকোস্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা যায়। যেমন প্রেডনিসোলোন ইনফ্লামেশন কমানোর জন্য, প্রেডনিসোলোন অথবা মিথাইল প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন। তাহলে তীব্র ব্যথা কমানোর জন্য কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে, যেমন প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন এই জাতীয় ওষুধ ব্যবহার করলে ব্যথা, তীব্র ব্যথা এবং ফুলা দ্রুত নিরাময় হয়। অর্থাৎ এই স্টেরয়েড জাতীয় ওষুধগুলো আবার লম্বা সময় ধরে ব্যবহার করা যাবে না, কারণ স্টেরয়েডের অনেক সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। লম্বা সময় ধরে এই স্টেরয়েড ব্যবহার করলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে, শরীর ফুলে যেতে পারে, ইডেমা হতে পারে, কিডনিতে প্রবলেম হতে পারে, লিভারে প্রবলেম হতে পারে, লাংসে প্রবলেম হতে পারে। কাজেই এই স্টেরয়েড জাতীয় ওষুধগুলো শর্ট অ্যাক্টিং ব্যবহার করতে হবে, শর্ট টার্ম, অর্থাৎ স্বল্প সময়ের জন্য ব্যবহার করতে হবে, শর্ট টার্ম ইউজ করতে হবে। তারপর হচ্ছে যে এই যে জয়েন্টে ইনফ্লামেশন হয় এবং ইনফ্লামেশনের কারণে জয়েন্টগুলো স্টিফনেস হয়ে যায়, শক্ত হয়ে যায়, সকালবেলায় নাড়াতে সমস্যা হয়। এই জয়েন্ট স্টিফনেসের জন্য, এই জয়েন্ট
স্টিফনেস, এর জন্য কিছু ওষুধ দেওয়া যায়, যেমন ভ্যাকলোফেন। এগুলোকে মাসুল রিল্যাক্সেন্টও বলা হয়, যেমন ভ্যাকলোফেন। তারপর হচ্ছে টলপেরিসন, টিজানিডিন। এই ধরনের ওষুধ দেওয়া যেতে পারে জয়েন্টের স্টিফনেস কমানোর জন্য, অর্থাৎ জয়েন্ট যে শক্ত হয়ে যায় এইগুলোকে কমানোর জন্য মূলত ব্যাকলোফেন বা টিজানিডিন বা টলপেরিসন এই ধরনের ওষুধগুলো দেওয়া যেতে পারে। এগুলোকে মাসল রিল্যাক্সেন্টও বলা হয়ে থাকে। এবং এই যে জয়েন্টের মধ্যে ইনফ্লামেশন, এই ইনফ্লামেশন যদি দীর্ঘ সময় ধরে থাকে তাহলে জয়েন্টের মধ্যে যে কার্টিলেজ, এই যে কার্টিলেজ বা তরুণাস্থি অর্থাৎ নরম হাড় হাড্ডি, এই যে আমাদের নাকের হাড় কার্টিলেজ, আমাদের কানের হাড় কার্টিলেজ অর্থাৎ তরুণাস্থি, এই কার্টিলেজ ধীরে ধীরে লম্বা সময় ধরে থাকলে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস কার্টিলেজ আস্তে আস্তে ডিজেনারেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর কার্টিলেজ যখন নষ্ট হয়ে যায় তখন এই বোন বা বোনের মধ্যে ঘর্ষণ হয়, ঘষা লাগে। এই যে একটা বোন একটা হাড়, দুই হাড়ের প্রান্ত ভাগে কার্টিলেজ দ্বারা আবৃত করা থাকে, অর্থাৎ তরুণাস্থি থাকে, যাতে দুই হাড্ডির মধ্যে ঘর্ষণ না লাগে, ঘষা না লাগে। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস দীর্ঘ সময় ধরে থাকলে ইনফ্লামেশন হতে 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 এক সময় সাইনোভিয়াল ফ্লুইড গুলো শুকিয়ে যায় এবং তারপর হচ্ছে যে কার্টিলেজ, এই কার্টিলেজ গুলো ডিজেনারেট হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়। এই কার্টিলেজ যদি ডিজেনারেট হয়ে যায় তাহলে এই কার্টিলেজকে রিজেনারেট করার জন্য আবার কিছু ঔষধ মার্কেটে পাওয়া যায়, যেমন এই কার্টিলেজ রিজেনারেট, এই কার্টিলেজ রিজেনারেটর কিছু ঔষধ পাওয়া যায়, যেমন গ্লুকোসামিন এবং গ্লুকোসামিন এবং কন্ড্রয়েট্রিনের কম্বিনেশন, গ্লুকোসামিন প্লাস কন্ড্রয়েটিন, এই কম্বিনেশনে কিছু ড্রাগ পাওয়া যায় যেগুলো মূলত এই কার্টিলেজকে রিজেনারেট করে। এই যে কার্টিলেজ, এই কার্টিলেজকে রিজেনারেট করে। এই জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে সাথে। এই হচ্ছে মূলত এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট। তাহলে প্রথমে দিতে হবে হচ্ছে অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ। অ্যান্টি রিউমাটয়েড ড্রাগের মধ্যে কি মেথোট্রেক্সেট, সালফাসেলাজিন এবং লিফ্লোনোমাইড, এই 3 ধরনের ড্রাগ। এবং পেইন ম্যানেজমেন্ট করার জন্য অর্থাৎ ব্যথা এবং ফুলা কমানোর জন্য কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে, অর্থাৎ NSAIDs দিতে হবে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যেমন আইবুপ্রোফেন, নেপ্রোক্সেন, কিটোপ্রোফেন, কিটোরোলা, এই ধরনের কিছু ঔষধ দিতে হবে যাতে তীব্র ব্যথাটা তাড়াতাড়ি কমে যায় এবং ফুলাটাও যাতে কমে যায়। NSAIDs জাতীয় ওষুধ দিতে হবে। এবং তারপর 3 নম্বরে হচ্ছে যে যদি ব্যথা এবং ফুলা অতিরিক্ত হয়, ইনফ্লামেশনের পরিমাণ যদি বেশি হয়, তাহলে ইনফ্লামেশনকে কমানোর জন্য কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে দিতে পারে, তার মধ্যে প্রেডনিসোলন এবং মিথাইল প্রেডনিসোলন। এবং তারপর হচ্ছে যে এই জয়েন্ট স্টিফনেস অর্থাৎ জয়েন্টের নাড়াচাড়া করানোর জন্য, এই জয়েন্ট আটকে যাতে ধরে না থাকে তার জন্য জয়েন্ট স্টিফনেস কমানোর জন্য কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়, যেমন ব্যাকলোফেন, টিজানিডিন, টলফেরিসন, এফিরিসন, এই ধরনের কিছু মাসল রিল্যাক্সেন্ট দেওয়া হয় থাকে। এবং কার্টিলেজ যদি ডিজেনারেট হয়ে যায় তার জন্য গ্লুকোসামিন অথবা গ্লুকোসামিন এবং কন্ড্রয়েটিনের
কম্বিনেশন ড্রাগ দেওয়া যেতে পারে। এই হচ্ছে মূলত এই রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্থিসন্ধির প্রদাহের ট্রিটমেন্ট বা চিকিৎসা। কিন্তু মূলত হচ্ছে যে এটি যেহেতু একটি দীর্ঘমেয়াদী রোগ, এটাকে একদম রিউমাটোলজিস্টকে দেখাতে হবে। একদম রিউমাটোলজিস্টকে দেখানোর পর রিউমাটোলজিস্ট প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দিবে যে রক্তের মধ্যে অ্যান্টিবডি কি পরিমাণ যাইতেছে, অ্যান্টিবডি যাচ্ছে নাকি যাচ্ছে না, এবং এর জন্য প্রয়োজনীয় পরীক্ষা আরএফ রিউমাটয়েড ফ্যাক্টর, আরএ রিউমাটয়েড আর্থ্রাইটিস, এএসও ট্রাইটার, সিআরপি এই ধরনের ইনভেস্টিগেশন করার পর রিউমাটোলজিস্ট তারপর সে প্রেসক্রিপশন করবে তার জন্য রোগীর যে অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন সেই মেডিসিন প্রেসক্রাইব করবে এবং সেই অনুসারে রোগীকে ওষুধ খেতে হবে এবং মাঝে মধ্যে এই রিউমাটোলজিস্টকে আবার ফলো আপে যেতে হবে, অর্থাৎ মাঝে মধ্যেই দেখাতে হবে এবং দু একটি পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এই হচ্ছে মূলত এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট বা চিকিৎসা প্রসিডিউর। তাহলে এই হলো মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আজকের ক্লাস। রিউমাটয়েড আর্থ্রাইটিস কি সে সম্পর্কে আমরা জানলাম, কাকে বলে সে সম্পর্কে জানলাম, রিউমাটয়েড আর্থ্রাইটিস কাদের হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস কোথায় হয়, কত প্রকার, কি কি, এবং এটি হলে কি কি লক্ষণ প্রকাশ পায়, এটি কি কারণে হয় এবং এর ট্রিটমেন্ট কি। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে এই ওষুধের পাশাপাশি কিছু টোটকা চিকিৎসাও করতে হয়। যেমন আক্রান্ত স্থানে উষ্ণ গরম সেঁক নিলে ব্যথা এবং ফুলা কিছুটা কমে এবং পাশাপাশি কিছু ফিজিওথেরাপির ডাক্তার কিছু ফিজিওথেরাপি দিয়ে থাকে, অর্থাৎ শারীরিক কিছু ব্যায়াম দিয়ে থাকে। সেই ব্যায়ামগুলো করতে হয়। ঠিকমতো হাঁটতে হয়, একটু সাঁতার কাটতে হয় এবং খাদ্যাভ্যাসেও একটু পরিবর্তন করতে হয়। লাইফস্টাইলকে মডিফিকেশন করতে হয়। খাদ্যাভ্যাসের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে হয়। তাহলে চিকিৎসার পাশাপাশি এই ধরনের ফিজিওথেরাপি, হালকা গরম সেঁক, এই ধরনের টোটকা চিকিৎসাগুলো করলে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটু নিরাময় করা সম্ভব। তাহলে এই ছিল রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আজকের ক্লাস বা আজকের আলোচনা। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যাতে এই ভিডিও দেখে তারাও একটু উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।